ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরো একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্তমানে একাদশ শ্রেণীতে বা ক্লাস 11-এ পাঠরত। তোমাদের ভূগোল বিষয়ের নতুন আরো একটা ক্লাস নিয়ে চলে এলাম। আজকের ক্লাসের কি বিষয়বস্তু সেটা যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও আমি তোমাদের বলে দিই। আমাদের একেবারে প্রথম যে অংশটা ছিল সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। তার যে ইউনিট 1 অর্থাৎ শাস্ত্ররূপে ভূগোল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা শুরু করেছিলাম ইউনিট 2 যার অরিজিন অফ আর্থ অর্থাৎ পৃথিবীর উৎপত্তি, সেই অংশটা আমরা পড়ে নিয়েছি। এর পরের যে পার্টটা ছিল সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ বা ভূ অভ্যন্তর ভাগ। আজকের ক্লাসে সেটাই হচ্ছে আলোচ্য বিষয়বস্তু। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অংশ থেকে কোনো প্রশ্ন তোমাদের আর থাকার কথা নয় বা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। তাহলে দেখো, এই যে আমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ এই অংশটা যে পড়তে চলেছি, এটা কিন্তু তোমরা কিছুটা হলেও আগে পড়ে চলে এসেছো। সেটা কোথায় পড়েছো? তোমরা তোমাদের যখন ক্লাস 8-এ পড়েছিলে তখন সেখানে সংক্ষিপ্ত আকারে ছিল। এই জায়গায় তোমরা আরেকটু বেশি করে জানবে, সেখানেও কিন্তু তোমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে পড়েছিলে। তাই ক্লাস 8-এর ওই অংশটা যদি তোমার কিছুটা হলেও মনে থাকে, মাথায় থাকে, তাহলে কিন্তু এটা বুঝতে তোমার ক্ষেত্রে আরো বেশি সুবিধা হবে। তাও আমি আমার দিক থেকে যতটা সহজ সরল করে বোঝানো সম্ভব, বলা সম্ভব চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে শুনতে থাকো, নিশ্চয়ই ক্লাসটা ভালো লাগবে। পৃথিবীর অভ্যন্তর ভাগ এই যে অংশটা সম্পর্কে আমরা এখন পড়তে চলেছি, তো সেই অভ্যন্তর ভাগ সম্পর্কে যে সুস্পষ্ট ধারণা মানুষের তৈরি হয়েছে তা কিন্তু একেবারেই নয়। এখনো নানান কিছু পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের উপরে অনেক কিছু নির্ভর করছে। তো মোটামুটি যে সমস্ত কারণে বা যে সমস্ত ধারণার উপর বেস করে বা যে সমস্ত উৎসের উপর বেস করে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছি, সেগুলি আজকের ক্লাসে আলোচনা করব। তো তোমাদের একটা হালকা ধারণা দিই যে কেন আমরা এখনো জানতে পারছি না। দেখো, ভূপৃষ্ঠ মানে যে স্থানটায় আমরা বাস করছি, এই অংশ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর যে ব্যাসার্ধ, তোমরা বৃত্ত পড়েছো, আমাদের সেই বৃত্তের মতোই কিন্তু পৃথিবীকে কল্পনা করা হয়, কাল্পনিক পৃথিবীকে বৃত্তের মতোই কল্পনা করা হয়। তাহলে সেই বৃত্তের যেমন ব্যাসার্ধ রয়েছে, সেই ঠিক তেমনি আর কি ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত এই যে পৃথিবীর ব্যাসার্ধ, সেটার দৈর্ঘ্য হচ্ছে 6371 কিলোমিটার। তার মানে আমাদের যেখানে আমরা বাস করছি সেই স্থান থেকে একদম কেন্দ্র অংশ পর্যন্ত এর যে গভীরতা সেটা হচ্ছে 6371 কিলোমিটার। এইবার এই এত গভীরতার মধ্যে কতটা অংশ আমরা জানতে পেরেছি না, যে সমস্ত খনিগুলোর কথা বলা হয় সেই খনিগুলোর যে গভীরতা সেটা মূলত 4 কিলোমিটারের মধ্যে সাধারণত থাকে। তবে আরো একটু গভীর অংশ মানে প্রায় অন্তত 10 কিলোমিটার এলাকা পর্যন্ত বা গভীরতা পর্যন্ত সেই সমস্ত অঞ্চলের শিলাকে সংগ্রহ করে নমুনা হিসাবে কিন্তু কালেক্ট করা গেছে। তো বাকি যে অংশটা থেকে গেল, তার পরবর্তী যে অংশ থেকে গেল, তাহলে সেই অংশ সম্পর্কে কিন্তু এখনো কোনো সুস্পষ্ট ধারণা নেই, পর্যবেক্ষণের সেগুলো এখনো বাইরে। তো বিভিন্ন ধরনের শাস্ত্র, সেটা জ্যোতির্বিদ্যা, বিভিন্ন রকমের সূত্র মানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার যে সূত্রগুলো রয়েছে সেইগুলোকে অ্যাপ্লাই করে, অগ্নুৎপাতের প্রকৃতি বিশ্লেষণ করে, ভূমিকম্প তরঙ্গের যে গতিবিধি সেই সমস্ত বিশ্লেষণের মাধ্যমে বর্তমানে ভূ অভ্যন্তর সম্পর্কে একটা ধারণা লাভ করার চেষ্টা চলছে। তাহলে ভূ অভ্যন্তরীণ যে গঠন সেটা সম্পর্কে আমরা বেশ কিছু যেগুলোর উপর নির্ভর করছি, যেগুলোকে বেস করে সেই ভূ অভ্যন্তরীণ গঠনটা কেমন সেটা জানতে পারছি, সেইগুলো কিন্তু কিছু কিছু আছে প্রত্যক্ষ, আবার কিছু কিছু আছে পরোক্ষ উৎস। সেই প্রত্যক্ষ উৎসগুলোর মধ্যে যেগুলো সেগুলো একটু বলে দিচ্ছি, শুনে নাও। তাহলে দেখো, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভূ অভ্যন্তর সম্পর্কে আমরা যেটুকু তথ্য জানতে পেরেছি সেই যে তথ্যের উৎসগুলো কি কি, সেই উৎসকে আমরা মোটামুটি প্রত্যক্ষ উৎস বলে কিছুটা দেখাচ্ছি আর পরোক্ষ উৎস বলে কিছুটা দেখাচ্ছি। এবার এই যে প্রত্যক্ষ উৎস, সেখানে আমি প্রথমেই তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তির ধারণা। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে, সেই ধারণা থেকে সেটাকেও কিন্তু উৎস হিসাবে ধরা হয়, সেই উৎপত্তির ধারণাটা থেকে। তাছাড়া আর কি কি উৎস হতে পারে? খনি সম্পর্কে আমরা যা জেনেছি, উল্কা থেকে আমরা যা বুঝেছি, অগ্নুৎপাত থেকে যেগুলো জানতে পেরেছি, ড্রিলিং ব্যবস্থা, সমুদ্র গর্ভে যে খনন ব্যবস্থা, সেই ব্যবস্থাপনা থেকেও আমরা যা যা তথ্য জানতে পেরেছি সেই সম্পর্কে, ভূ অভ্যন্তর সম্পর্কে আমরা কিছু কিছু ধারণা করতে পারি বা সে সম্পর্কে আমরা কিছু কিছু জিনিস জানতে পেরেছি। যেমন
ধরো প্রথমেই বলছি পৃথিবীর উৎপত্তির ধারণা। তো আমরা প্রথম থেকে একদম তোমরা যখন থেকে ভূগোল পড়া শুরু করেছো, শিখতে শুরু করেছো ভূগোল সম্পর্কে, কিছুটা হলেও জ্ঞান লাভ করেছো, সেখানে প্রথমেই যে কথাটা তোমরা জেনেছো যে সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় আগুনের গোলা। তারপর ধীরে ধীরে তাপ বিকিরণের মাধ্যমে শীতল এবং কঠিন অবস্থা লাভ করছে। এবার এই যে তাপ বিকিরণ করছে, তাপ বিকিরণের সময় কি হচ্ছে, পৃথিবীর যে বাইরের যে জায়গাটা, বাইরের অংশটা, সেটা আস্তে আস্তে শীতল হচ্ছে এবং কঠিন হচ্ছে, কিন্তু সেই অনুপাতে তার অভ্যন্তর ভাগ এখনো কিন্তু তাপ বিকিরণ করে কঠিন হয়ে উঠতে পারেনি, এটা আমরা জেনেছি। তাহলে সেই অনুযায়ী পৃথিবীর বাইরের যে অংশ সেটা হচ্ছে কঠিন, তার পরবর্তী অংশটা কিন্তু তার থেকে একটু তরল, আবার তার ভেতরের যে অংশটা সেটা আরো তরল। তো এই ধারণাগুলো কিন্তু আমরা পেয়েছি পৃথিবীর উৎপত্তির ধারণা থেকে। এরপর আমরা বলছি খনি। খনি এর আগেই তোমাদেরকে একটু আগে আমি বললাম যে মূলত যে খনি এলাকাগুলো হয় সেই খনির গভীরতা হচ্ছে মূলত 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি লাভ করে, 4 কিলোমিটার গভীর পর্যন্ত হয়। তাহলে সেই অংশ পর্যন্ত যে ধারণা পাওয়া গেছে, সেখান থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে, সেই অনুযায়ী কিন্তু বলা যায় যে পৃথিবীর ওপরের অংশের তুলনায় পৃথিবীর ভেতরের অংশ অপেক্ষাকৃত অনেক উষ্ণ এবং সেই অঞ্চল তরল, এবং সেই খনি খননের মাধ্যমে কিন্তু সেখানকার খনিজ সম্পর্কে একটা ধারণাও লাভ করা যায়। তারপরে আমরা করেছি উল্কা। যে উল্কা ভূপৃষ্ঠে পতিত হয়, সেই যে উল্কাগুলোর বিচার বিশ্লেষণ করে, পর্যবেক্ষণ করে, তার রাসায়নিক বিশ্লেষণ ঘটানোর মাধ্যমে সেখান থেকেও কিছু তথ্য সংগ্রহ করা গেছে। তাছাড়া আমরা পরের পয়েন্টে যেটা দেখিয়েছি, দেখো অগ্নুৎপাত। এই অগ্নুৎপাত সম্পর্কেও তোমরা কম বেশি জেনে এসেছো নিচু ক্লাসগুলোতে। সেখানে তোমরা কি দেখেছো যে আগ্নেয়গিরির যে জ্বালামুখ, সেখান থেকে কি বেরিয়ে আসে না অনেক রকমের গ্যাস বেরিয়ে আসে, আর কি হয়, লাভা বেরিয়ে আসে। এই লাভা বা গ্যাস যেগুলো নিঃসৃত হয় সেগুলো আসে কোথার থেকে? ভূ অভ্যন্তর ভাগে যদি তার উপস্থিতি না থাকতো তাহলে সেটা কখনোই বেরিয়ে আসতে পারতো না। তাহলে অগ্নুৎপাতের মাধ্যমেও কিন্তু আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে থাকি। তাছাড়া দেখো আরেকটা পয়েন্ট আমি বলেছি, ড্রিলিং ব্যবস্থা। ড্রিলিং ব্যবস্থাটা কি না সমুদ্র গর্ভেও খনন করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন কারণে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখানে সেটা মহাসঞ্চরণ তত্ত্বের কারণেই হোক, প্লেট গঠনের কারণেই হোক, বা সমুদ্র তলদেশের বিস্তার কতটা সেই কারণেই হোক, যে সমস্ত নমুনাগুলো কালেক্ট করা হয়েছে তার মাধ্যমেও কিন্তু এই যে তার জন্য ড্রিলিং করার দরকার হয়েছে, সমুদ্রগর্ভে খনন কার্যের দরকার হয়েছে, গর্ত করার প্রয়োজন হয়ে পড়েছে। তো সেই সমস্ত যে ব্যবস্থাপনা সেটা আবার মূলত 4 রকমের হয়ে থাকে। ডিপ সি ড্রিলিং প্রজেক্ট, ওশেন সি ওশেন ড্রিলিং প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড ওশেন ড্রিলিং প্রোগ্রাম, আর হচ্ছে ইন্টারন্যাশনাল ওশেন ডিসকভারি প্রোগ্রাম। এই সমস্ত ড্রিলিং পদ্ধতির মাধ্যমে যে নানা উপাদান সংগ্রহ করা গেছে সেগুলোও কিন্তু বিচার বিশ্লেষণ করে তার নমুনাগুলোকে বিশ্লেষণের মাধ্যমেও আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। এই হলো গিয়ে আমাদের প্রত্যক্ষ উৎস, যেগুলো ভূ অভ্যন্তর সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করেছে। পরোক্ষ উৎসটা কি? দেখো পরোক্ষ উৎসে তোমাদের বলেছি ভূ অভ্যন্তরের তাপ। ভূ অভ্যন্তরের তাপ থেকেও কিন্তু আমরা তার ভেতরকার জিনিস সম্পর্কে বা অভ্যন্তর ভাগ সম্পর্কে একটা ধারণা পাই। এই তথ্যটাও কিছুটা তোমরা আগেই পড়ে এসেছো। তোমরা জেনেছো যে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় তত কি হয়, তাপমাত্রা হ্রাস পায়, এবং সেই হ্রাস পাওয়ার হারটা কিরকম না প্রতি 1000 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা 6.4 ডিগ্রি থেকে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে থাকে। ঠিক তেমনি কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত তুমি অভ্যন্তরের দিকে যাবে, ভেতরের দিকে যাবে, তার উল্টো অবস্থা হয়। মানে কিরকম না তাপমাত্রা তখন বাড়তে থাকে। সেটা কি হারে বাড়তে থাকে না প্রতি কিলোমিটার গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। এই যে ভূ কেন্দ্রের দিকে ক্রমশ উষ্ণতা বেড়ে যাওয়া, সেটা সব থেকেও কিন্তু আমরা একটা ভূ অভ্যন্তর সম্পর্কে ধারণা পাই। তারপরে যেটার কথা তোমাদের বলেছি, দেখো ভূ অভ্যন্তরের চাপ। এই যে ভূ অভ্যন্তরের চাপটা কিরকম না গভীরতা বাড়ছে, আমরা ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরের দিকে যাচ্ছি তত কি হচ্ছে, গভীরতা বাড়ছে। গভীরতা বাড়লে কি হয়, চাপ বাড়ে। ভূপৃষ্ঠস্থ যে সমস্ত জিনিস রয়েছে তাদের ভরের কারণে চাপটা আরো বৃদ্ধি পায়। তাছাড়া আমরা এই যে বলেছি ভূ অভ্যন্তরের ঘনত্ব, দেখো গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন চাপ বাড়ে তেমন কিন্তু ঘনত্বও বৃদ্ধি পায়।
তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বলি যে পৃথিবীর যে ঘনত্বটা কিরকম ভেতরের দিকে বাড়তে থাকে। দেখো আমরা যে অংশটায় বাস করছি এখানটায় অর্থাৎ পৃথিবীর উপরের অংশে তার ঘনত্ব হচ্ছে মোটামুটি 2 থেকে 3 গ্রাম পার ঘন সেন্টিমিটার হয় এর ঘনত্ব উপরি অংশটা। এবার ভেতরের ভূ অভ্যন্তরের বা কেন্দ্রের দিকে এর ঘনত্ব কিন্তু সেটা বেড়ে গিয়ে হয় প্রায় 13 গ্রাম পার ঘন সেন্টিমিটারেরও বেশি। তাহলে ঘনত্ব বেড়ে যাচ্ছে। এই যে কারণগুলো বা উৎসগুলো মানে ভূ অভ্যন্তরীণ যে ঘনত্ব, চাপ, তাপ, এই সমস্ত উৎসগুলোর কারণেও কিন্তু আমরা অভ্যন্তর ভাগ সম্পর্কে একটা ধারণা লাভ করি। তো আমরা তো এই অংশে ভূ অভ্যন্তরের গঠন বা ভূ অভ্যন্তর সম্পর্কে পড়ছি। তো এই ভূ অভ্যন্তর সম্পর্কে সব থেকে বেশি ধারণা লাভ করা যায় বা বেশি তথ্য পাওয়া গেছে কি থেকে? সেটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ করে। ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ করা হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু ভূ অভ্যন্তর সম্পর্কে অনেকটা স্বচ্ছ ধারণা পাওয়া গেছে। ভূমিকম্প যখন তার উৎসস্থল বা তার কেন্দ্র থেকে যখন তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে তখন সেটাকেই বলা হয়ে থাকে ভূমিকম্প তরঙ্গ। এবার সেটা ভূ অভ্যন্তরের মধ্যেও যেমনি ছড়িয়ে পড়ে ঠিক তেমনি ভূপৃষ্ঠের মধ্যেও ছড়িয়ে পড়ে। এই যে ভূমিকম্প তরঙ্গ তারই গতিবিধি বিশ্লেষণের মাধ্যমে কিন্তু অভ্যন্তর ভাগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এই যে আমরা ভূমিকম্প তরঙ্গের কথা বলছি সেই ভূমিকম্প তরঙ্গ আবার 3 ধরনের হয়। সেটা কি কি? পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বা সেটাকে আবার প্রাথমিক তরঙ্গ বলা হয়ে থাকে। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, যার অর্থ হচ্ছে মাধ্যমিক তরঙ্গ। আর যেটা বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে এল তরঙ্গ বা ল্যাটেরাল ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। এই হলো 3 ধরনের। তাহলে তোমরা এটা আগেও পড়েছো, সেটা খুব অল্প পড়েছো, ক্লাস 8এই পড়েছো। পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ, এই হচ্ছে 3 ধরনের ভূমিকম্পের তরঙ্গ। এবার আমরা দেখবো এই যে 3টে তরঙ্গের কথা বলছি তাদের কি বৈশিষ্ট্য। তাহলে দেখো এই যে আমরা প্রথম যে তরঙ্গটার কথা বললাম পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বা যেটাকে বলা হচ্ছে প্রাথমিক তরঙ্গ, এটা কি জিনিস না ভূমিকম্প তার কেন্দ্রে উৎপত্তি লাভ করলো। উৎপত্তি লাভের সঙ্গে সঙ্গেই ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে প্রথম উপকেন্দ্রে এসে যখন পৌঁছায় সেই তরঙ্গটাকেই কিন্তু বলা হচ্ছে প্রাথমিক তরঙ্গ। যেহেতু প্রথম এসে পৌঁছায় তাই তাকে বলা হচ্ছে প্রাথমিক তরঙ্গ। এবং এর ফ্রিকোয়েন্সিটা হয় খুব হাই, মানে খুব কম সময়ের মধ্যে মানে কিরকম দেখো উদাহরণটা দিই। প্রতি সেকেন্ডে এর যে গতি সেটা হচ্ছে দেখো 5 থেকে 14 কিলোমিটার। সেকেন্ডে 5 থেকে 14 কিলোমিটার পর্যন্ত এটা সহজেই ছড়িয়ে পড়তে পারে এবং এর সংকোচন প্রসারণের যে ফ্রিকোয়েন্সিটা সেটা খুব হাই। এখানে দেখো যে তরঙ্গটা দেখিয়েছি খুব ঘন ঘন মানে একদম অল্প সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে, তবে স্থায়িত্বও হয় খুব কম। এইবার এটা কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে সেটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। দেখো সমস্ত মাধ্যম অর্থাৎ কঠিন মাধ্যম, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, সমস্ত মাধ্যমের মধ্য দিয়েই এটা প্রবাহিত হতে পারে এবং সেটা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল সমস্ত স্তরে, মানে আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে আরো ডিটেলসে পরে যেগুলো পড়বো যে স্তরগুলো, সেই সমস্ত স্তরের মধ্যে সমস্ত মাধ্যম দিয়েই তরঙ্গটা যেতে পারে। কোনটা? প্রাইমারি ওয়েভ বা পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। এটা হলো এর বৈশিষ্ট্য। এর পরের যে তরঙ্গটার কথা তোমাদের বলেছি সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা এস তরঙ্গ বা মাধ্যমিক তরঙ্গ। এই তরঙ্গটার ফ্রিকোয়েন্সিটা কিন্তু প্রাইমারির তুলনায় কম, মানে এর সংকোচন প্রসারণটা দেখো ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু সংকোচন প্রসারণের যে গতিটা সেটা অনেকটা হ্রাসপ্রাপ্ত হয়েছে, মানে একটু দীর্ঘ হিসাবে। এখানে যেমন ক্ষুদ্র তরঙ্গ আমরা দেখিয়েছি, এখানে একটু দীর্ঘ হয়ে গেছে তরঙ্গটা। এবং এই জায়গায় এর যে গতিবেগ, এই তরঙ্গের গতিবেগটাও দেখিয়ে দিয়েছি দেখো 3 থেকে 7 কিলোমিটার হয়ে থাকে প্রতি সেকেন্ডে। তাহলে এস তরঙ্গ বা মাধ্যমিক তরঙ্গ এর গতিবেগ মূলত হয়ে থাকে প্রতি সেকেন্ডে 3 থেকে 7 কিলোমিটার। এবার এই যে তরঙ্গটার কথা বলছি এটা কোন মাধ্যম দিয়ে যেতে পারে? এটা কিন্তু সমস্ত মাধ্যম দিয়ে যেতে পারে না। এটা কেবলমাত্র দেখো এখানে দেখিয়েছি কেবল কঠিন মাধ্যম, শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে এবং এটা কিন্তু সব স্তরের মধ্যে দিয়েও যেতে পারে না। শুধুমাত্র গুরুমণ্ডল এবং শিলামণ্ডলের মধ্যে দিয়ে এই যে তরঙ্গটা অর্থাৎ এস তরঙ্গ, এই তরঙ্গটা প্রবাহিত হতে পারে। আর এর পরে যে তরঙ্গটা ছিল সেটা হচ্ছে এল তরঙ্গ বা ল্যাটেরাল ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ বা একে আবার সারফেস ওয়েভও কিন্তু বলা হয়ে থাকে। এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা দেখো এখানে দেখিয়েছি, যে তোমাদের দেখো দেখিয়েছি সংকোচন আর প্রসারণটা কিন্তু সব থেকে বেশি মাত্রায় হচ্ছে, মানে দীর্ঘ রূপে হচ্ছে।
আর এর গতি কিন্তু এই বাকি যে দুটো তরঙ্গ সম্পর্কে আমরা পড়লাম তার তুলনায় কিন্তু এর গতি অনেকটাই মন্থর। সেটা কিরকম না, প্রতি সেকেন্ডে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এর গতি হয়ে থাকে সেকেন্ডে। আর তবে কিন্তু এই যে আমরা তরঙ্গটার কথা বলছি, এর ফ্রিকোয়েন্সি সব থেকে কম হলেও এর বিধ্বংসী ক্ষমতা হয় কিন্তু সব থেকে বেশি। মানে ভূমিকম্পজনিত যে ক্ষয়ক্ষতির কথা আমরা জানতে পারি, শুনতে পাই, সেই সমস্ত ক্ষয়ক্ষতির মূলে থাকে কিন্তু এই তরঙ্গ অর্থাৎ এল তরঙ্গ। এবার আমরা যেমন দেখেছি পি তরঙ্গ সমস্ত মাধ্যম দিয়ে যেতে পারে, সমস্ত মাধ্যমে প্রবাহিত হতে পারে। এস তরঙ্গের ক্ষেত্রে দেখলাম কেবলমাত্র কঠিন তরঙ্গের মধ্যে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। আর আমরা এখন যেটা পড়ছি অর্থাৎ এল তরঙ্গ, এটাও কিন্তু কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে, আর সমস্ত স্তরেও পারে না। এখানে যেমন আমরা এস তরঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম, তেমনি এল তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই, অর্থাৎ এটা গুরুমণ্ডল আর শিলামণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। কারণ এটা শুধুমাত্র যেহেতু কঠিনের মধ্যে দিয়ে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, আর আমরা জানি যে কেন্দ্রমণ্ডল কিন্তু কঠিন নয়, তরল মাধ্যম, তাই সেখান থেকে কিন্তু এটা প্রবাহিত হতে পারে না। এই যে 3 রকম আমরা মাধ্যমের কথা বললাম, তাহলে 3টে যে তরঙ্গের কথা বললাম, এই 3টে তরঙ্গের মধ্যে সব থেকে বিধ্বংসী বা ক্ষয়কারী তরঙ্গ হলো এল তরঙ্গ। এই এল তরঙ্গকে আমরা বলছি পৃষ্ঠ তরঙ্গ। এর কিন্তু আরো একটা নাম আছে, যেমন ইংরেজিতে আমরা বললাম ল্যাটেরাল ওয়েভ, তেমনি এর আরো একটা নাম হচ্ছে সারফেস ওয়েভ। তেমনি এই যে পৃষ্ঠ তরঙ্গ, তাছাড়াও একে আবার বলা হয় পার্শ্ব তরঙ্গ। এখানে তোমরা দেখো ফ্রিকোয়েন্সিটা যেখানে যেরকম দেখিয়েছি, দেখো এটা কিন্তু শুধুমাত্র উলম্বভাবে ওপর নিচ করেনি, কিছুটা পাশের দিকে বেঁকে গিয়ে প্রসারিত হয়ে, তার মানে এই যে তরঙ্গটা এটা হচ্ছে পার্শ্ব এবং তির্যক ভাবে গমন করে। তাহলে চলো এখন আমরা দেখে নিই এই যে ভূমিকম্পন তরঙ্গ, তার গতিবিধিকে পর্যবেক্ষণ করে ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস কিভাবে করা হয়েছে সেটাই আমরা এখন দেখে নেব। দেখো এখন আমরা যে অংশটা পড়তে চলেছি, জানতে চলেছি, এটা কিন্তু একটু বুঝতে হবে। একটু যদি তোমরা ধৈর্য ধরে দেখো এবং ভালো করে শোনার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। না হলে যখনটা তুমি পড়বে সেই সময় মনে থাকলেও আবার এই জায়গাটা কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই একটু মনোযোগ সহকারে শুনে নাও, তাহলে এই জায়গা থেকে সমস্ত কনফিউশন তোমার দূর হয়ে যাবে। তো দেখো আমরা যেটা পড়ছিলাম সেখানে হচ্ছে কি ছিল না, ভূ অভ্যন্তরের যে স্তরবিন্যাস সেটা, সেই সম্পর্কে দেখো কতজন বিজ্ঞানী কিছু কিছু কথা বলে গেছেন। যেমন প্রথমে ভূবিজ্ঞানী সুয়েজ, এই যে ভূবিজ্ঞানী সুয়েজ তিনি কি করলেন না, তিনি ঘনত্বের ভিত্তিতে ভাগ করলেন কাকে, ভূ অভ্যন্তর ভাগকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পুরো অংশটাকে ঘনত্বের বিচারে 3টে ভাগে ভাগ করলেন। সেই 3টে ভাগ কি, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, একটা গুরুমণ্ডল, আর একটা হচ্ছে শিলামণ্ডল। এই 3টে অংশে ভাগ করলেন ভূবিজ্ঞানী সুয়েজ। এরপরে আরেকজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন একজন ভূতত্ত্ববিদ, যার নাম হচ্ছে গ্রাচেট। আমি এখানে পেনের কালারগুলো বদলে বদলে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো ভূবিজ্ঞানী গ্রাচেট তিনি কি করলেন, তিনি যে ভাগটা করলেন, তিনি বলছেন যে সমস্ত স্তরবিন্যাসটা এইরকমই, একটা হচ্ছে বহিস্থ শিয়াল, একটা অন্তঃস্থ সীমা, আর একটা হচ্ছে মিশ্র স্তর। এই 3টে স্তরের কথা তিনি বললেন। কে বললেন? ভূবিজ্ঞানী গ্রাচেট, ভূতত্ত্ববিদ গ্রাচেট। তো ভূতত্ত্ববিদ গ্রাচেটের যে পরবর্তী সময়ে ভূবিজ্ঞানী বুলেন, তিনি কি করলেন, ভূবিজ্ঞানী বুলেন তিনি ভাগ করলেন ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনুযায়ী। সেই গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে ভূবিজ্ঞানী বুলেন তিনি কি করলেন, পৃথিবী পৃষ্ঠের উপরি স্তর থেকে একেবারে ভূকেন্দ্র পর্যন্ত, ওপর থেকে নিচ পর্যন্ত 3টে স্তরে ভাগ করলেন। সেই 3টে স্তরের নাম দিলেন ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। ভূত্বক যেটাকে আমরা বলছি ক্রাস্ট, গুরুমণ্ডল যেটাকে বলছি ম্যান্টল, আর কেন্দ্রমণ্ডল যেটাকে কিনা বলা হচ্ছে কোর। এই হচ্ছে স্তর বিন্যাস, বিভিন্ন বিজ্ঞানীদের মতামত অনুযায়ী এই হচ্ছে আমাদের স্তর বিন্যাস। তো আমরা এখন যে স্তর বিন্যাসটা ভালো করে জানবো সেটা হচ্ছে এই ভূবিজ্ঞানী যে বুলেন তিনি যে স্তরটা করলেন, অর্থাৎ কোর, ক্রাস্ট আর ম্যান্টল, এই 3টে স্তর সম্পর্কে আমরা এখন জানবো। এই জায়গাটা আবারও বলছি বেশ বুঝতে হবে, জায়গাটা বুঝে নিতে হবে। তাই খুব মনোযোগ সহকারে এই অংশটা দেখো, বোঝার চেষ্টা করো। যদি মনে হয় যে কি বলে চলে গেলেন, ঠিক বোধগম্য হলো না, তাহলে আরেকবার ঘুরে গিয়ে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে এবার দেখে নাও, আমি ছবিতে তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, যতটা সহজ করে বলা সম্ভব সেটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবে। দেখো আমরা যে 3টে স্তরের কথা বললাম, বুলেন দ্বারা গঠিত যে স্তরটা,
সেখানে হচ্ছে আমরা দেখো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এই তিনটে স্তর জানতে পেরেছিলাম। তো আমরা পৃথিবীকে কল্পনা করে থাকি একটা গোল বলের মতো বা বৃত্তের মতো। এই যে বৃত্তের যদি আমরা একটা প্রস্থচ্ছেদ নিই তাহলে সেখানে আমরা এই যে তিনটে স্তরের কথা বলছি সেই তিনটে স্তরের মধ্যে দেখো এইটা একটা প্রস্থচ্ছেদ, যদি এটা আমি একটা প্রস্থচ্ছেদ ধরে নিই, আর একটা এইটা, আর একটা এই পর্যন্ত, তাহলে এই অংশটা একটা, মানে এখান থেকে এই পর্যন্ত একটা, এই জায়গা থেকে আবার এখান পর্যন্ত একটা, আবার এখান থেকে এটা একটা। তো প্রথমেই যেটা মানে উপরিভাগে যেটা রয়েছে সেটাই হচ্ছে ভূত্বক বা যেটাকে আমরা বলছিলাম ক্রাস্ট। এর পরের যে অংশ ভূত্বকের পরবর্তী সেটা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টল, আর তারপরের যে অংশ সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। এই হচ্ছে তিনটে অংশ। তোমরা ছবিটা দরকার হলে আরেকবার দেখে নাও, দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো তিনটে অংশ আমরা প্রস্থচ্ছেদ আকারে দেখিয়েছি। ভূত্বক, এই অংশটা হচ্ছে ভূত্বক এইখান থেকে এই পর্যন্ত, এর পরের অংশটা গুরুমণ্ডল, আর তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই হলো তিনটে স্তর। এবার যে তিনটে স্তরের কথা আমরা বললাম প্রত্যেকটার আবার উপস্তর রয়েছে, সেই কারণেই কিন্তু আমরা এই যে দেখো ডটেড লাইন দিয়ে আমরা কিন্তু সেটাকে আবার ভেঙেছি, ভাঙার চেষ্টা করেছি। মানে আমি বললাম যে ভূত্বক হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এর মাঝে একটা ডটেড লাইন আছে, এর কারণ হচ্ছে এটা আমরা উপস্তর দেখাবো, সেটা আমরা পরে আসছি। তো প্রথম যে তিনটে স্তরের কথা বললাম, তাহলে একেবারে অভ্যন্তর ভাগে অভ্যন্তরে যেটা রয়েছে তার নাম হলো কেন্দ্রমণ্ডল, কেন্দ্রে রয়েছে তাই এর নাম হলো কেন্দ্রমণ্ডল বা কোর। আর তারপরের যে অংশটা, মাঝের যে অংশটা সেটা হচ্ছে গুরুমণ্ডল, আর একেবারে উপরে যেটা রয়েছে সেটাই হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট। এখন তাহলে আমরা দেখে নেব যে এই যে আমরা স্তরগুলোর কথা বললাম তার প্রত্যেকটা সম্পর্কে আমরা তাদের বিবৃতি জেনে নেব তার বিশদ বিবরণ। তো প্রথম যেটা বলেছিলাম একেবারে অভ্যন্তরে যেটা রয়েছে সেটা কেন্দ্রমণ্ডল বা কোর, সেটাকে দেখো তাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এই যে আমরা দুটো অংশে ভাগ করেছি, সেই দুটো অংশের মধ্যে একটাকে লিখলাম আমি অন্ত, আর একটার নাম লিখলাম বহি। এটার মানে কি? অন্ত মানে ভেতর, বহি মানে বাইরে। তাহলে এই দুটো শব্দের সঙ্গে শুধু কেন্দ্রমণ্ডল কথাটা যোগ করতে হবে। তাহলে আমরা এই প্রথম যে স্তরটার কথা বলেছিলাম কেন্দ্রমণ্ডল একেবারে অভ্যন্তরে, তার দুটো উপস্তর পেলাম, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা বহিঃকেন্দ্রমণ্ডল। এই হলো উপস্তর। এবার কেন্দ্রমণ্ডলের তাহলে মূল বৈশিষ্ট্যগুলো কি কি? না, কেন্দ্রমণ্ডল আমরা কাকে বলবো? ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত বা ভূগর্ভ পর্যন্ত পৃথিবীকে যে তিনটে স্তরে ভাগ করা হয় তার একেবারে ভেতরের স্তরটার নামই হচ্ছে কেন্দ্রমণ্ডল। এটি কেন্দ্রে অবস্থান করছে, পৃথিবীর কেন্দ্রে অবস্থান করছে, তাই একে কোর বলা হয়, আর একে কেন্দ্রমণ্ডলও ঠিক সেই কারণেই বলা হয়। এইবার দেখো এই কেন্দ্রমণ্ডলের যে মূল বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একটা হচ্ছে এটা সব থেকে উষ্ণতম স্তর। যে তিনটে স্তরের কথা আমরা জেনেছি সেই তিনটের মধ্যে সব থেকে উষ্ণতম স্তর, সব থেকে বেশি ঘনত্বযুক্ত স্তর, এবং এই স্তরের চাপও সব থেকে বেশি। এই যে কেন্দ্রমণ্ডলটার কথা আমরা বলছি, এই কেন্দ্রমণ্ডল কিন্তু ভারী, ধাতব আর অর্ধতরল পদার্থের সমন্বয়ে গড়ে উঠেছে। সেইখানে ভারী কেন? কারণ এই স্তরটার মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে সব থেকে নিকেল আর কি লোহা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে দেখো এই স্তরে সব থেকে বেশি যে পদার্থগুলো পাওয়া যায় তার মধ্যে বললাম নিকেল আর লোহা। নিকেলের সঙ্গে তোমরা জানো Ni আর লোহা হচ্ছে Fe। তাই এই স্তরটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে নিফে স্তর। আমাদের প্রত্যেকেরই যেমন কারোর ডাক নাম থাকে, কারো একটা বিশেষ নাম থাকে যেটা সর্বসমক্ষে প্রচারিত বা প্রচলিত, সেরকম একটা নাম থাকে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে অনেক কটা ডাক নামও থাকে প্রত্যেকের। ঠিক সেই রকম কেন্দ্রমণ্ডলের আবার আর একটা নাম হচ্ছে নিফে, কারণ এটা নিকেল আর লোহার সমন্বয়ে গঠিত। আর এখানে দেখো আমি তোমাদের কিন্তু আরো একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে এখানে উষ্ণতা খুব বেশি। সেই উষ্ণতাটা কত? না, উষ্ণতাটা প্রায় 4000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কেন্দ্রমণ্ডলের উষ্ণতা 4000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড এখনো এর তাপমাত্রা। আরো এর একটা উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা একটু আগেই যখন ভূমিকম্প তরঙ্গগুলো দেখছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম যে ভূমিকম্পের যে প্রথম তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ বা যেটাকে আমরা পি তরঙ্গ বলে বলেছি, প্রাইমারি ওয়েভ, সেটা কিন্তু এই স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। এর আমরা যে দুটো উপস্তর পেলাম সেটা হচ্ছে কিসের ভিত্তিতে পেলাম? না, ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে কেন্দ্রমণ্ডলকে মূলত দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা বহিঃকেন্দ্রমণ্ডল। যেটা ভেতরে রয়েছে, যেহেতু সেটা ভেতর অন্তর, তাই সেটাকে বলা হচ্ছে
অন্তঃকেন্দ্রমণ্ডল, আর তার বাইরের অংশটাকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল। এবার আমরা যে কেন্দ্রমণ্ডলের দুটো উপস্তরের কথা বলেছি, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল, এই দুটো যে উপস্তর এদের তাহলে কি বৈশিষ্ট্য হবে না, অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা মানে একেবারে ভেতরে অবস্থিত, তাহলে তার উষ্ণতা হবে সর্বাধিক, মানে এর উষ্ণতা 5000 ডিগ্রিরও বেশি হয়, 5000 ডিগ্রি বা তার বেশি হয়ে থাকে। আর বহিঃকেন্দ্রমণ্ডল তার উষ্ণতা মোটামুটি 4000 ডিগ্রি থেকে 5000-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর অন্তঃকেন্দ্রমণ্ডল একেবারে ভেতরের যেহেতু স্তর, তাই এখানে কিন্তু নিকেল এবং লোহার ভাগ সব থেকে বেশি। এই যে দুটো উপস্তরের কথা বলছি, এই দুটোকে আলাদা করলো কি, আমরা দুটো কখন বলবো, কি করে বলবো? ধরো এই যে আমি ডটেড লাইনটা করেছি, যেটা আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, এই ডটেড লাইনটা যদি না থাকতো তাহলে এটাকে কি আলাদা কিছু বলা যেত, কোনো স্তর বলা যেত না, তখন কিন্তু এটা একটাই স্তর হিসাবে পরিগণিত হতো। তাহলে এই ডটেড লাইনটা কিন্তু ভাগ করলো কাকে, কেন্দ্রমণ্ডলকে দুটো অংশে বিভক্ত করে দিল, যার একটাকে আমরা অন্ত বলেছি, একটা বহি বলেছি। এই ডটেড লাইনটার একটা নাম আছে, সেটা হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় লেহম্যান বিযুক্তি রেখা কাকে বলে, তাহলে আমাকে বলতে হবে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলকে আলাদা করেছে যে বিযুক্তি রেখা, সেটাকেই বলা হয় লেহম্যান বিযুক্তি রেখা। দেখো সেটা আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তাহলে বহি আর অন্তঃকেন্দ্রমণ্ডলকে আলাদা করলো লেহম্যান বিযুক্তি রেখা। আমি আরো একটা রেখার নাম লিখেছি, দেখো এখানে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এ কি করলো না, আমরা এই যে অংশটা যেটাকে চিহ্নিত করেছিলাম কেন্দ্রমণ্ডল বলে, তার ওপরের যে স্তর সেটার নাম কি, গুরুমণ্ডল। তাহলে এই ওপরের স্তর বা আলাদা স্তর কেন বলছি, তাহলে সেখানেও একটা বিভাজন রেখা রয়েছে, তা না হলে আলাদা করা যেত না। সেই বিভাজিত রেখাটার নামই হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে গুটেনবার্গ বিযুক্তি রেখা কাকে আলাদা করলো, কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলকে। দুটো ভালো করে মনে রাখার চেষ্টা করো। আমরা কিন্তু প্রথম স্তর বলেছি প্রধানত তিনটে, তার মধ্যে কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল যেটা একদম ভেতরের আর তার উপরের, এই দুটো স্তরকে আলাদা করলো গুটেনবার্গ। আর কেন্দ্রমণ্ডলের যে দুটো উপস্তর রয়েছে, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল একটা বহিঃকেন্দ্রমণ্ডল, এদের দুজনকে কিন্তু আলাদা করলো লেহম্যান বিযুক্তি রেখা। এরপরে আমরা দেখে নেব পরের যে স্তর অর্থাৎ গুরুমণ্ডল। প্রথমেই জানবো গুরুমণ্ডল কাকে বলে। একেবারে সহজ ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল এবং শিলামণ্ডল বা ভূত্বকের মাঝে যে স্তরটা রয়েছে তাকেই বলা হয় গুরুমণ্ডল। তাহলে ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীকে যে তিনটে স্তরে ভাগ করা হয়, তার একেবারে মাঝের স্তরটার নামই হলো গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের কি বৈশিষ্ট্য, গুরুমণ্ডল হচ্ছে দুটো স্তরের মাঝে অবস্থান করছে। কোন কোন দুটো স্তর না, কেন্দ্রমণ্ডল আর ভূত্বকের মধ্যে অবস্থান করছে প্রথম। দ্বিতীয় হচ্ছে এর যে উষ্ণতা সেটা কেন্দ্রমণ্ডলের থেকে কম হলেও ভূত্বকের থেকে কিন্তু এর উষ্ণতা বেশি। কত বেশি, প্রায় 2700 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এর গড় উষ্ণতা থাকে, এই স্তরের গড় উষ্ণতা থাকে কার, ম্যান্টল বা গুরুমণ্ডলের। এবার গুরুমণ্ডল, এখানে কিন্তু আমরা আগেই যখন ভূমিকম্প তরঙ্গ পড়ছিলাম সেখানে কি দেখেছি, এই তরঙ্গের মধ্যে এই স্তরটার মধ্য থেকে কোন তরঙ্গ যেতে পারে, এর মধ্যে দিয়ে সমস্ত তরঙ্গ যেতে পারে। পি তরঙ্গ সেটা বলেছিলাম সব স্তর দিয়ে যেতে পারে, সুতরাং স্বাভাবিকভাবে এই স্তর দিয়ে পি যেতে পারবে। আর এস বা এল এর ক্ষেত্রেও আমরা বলেছিলাম গুরুমণ্ডল এবং শিলামণ্ডলের মধ্য দিয়ে এই দুটো যেতে পারে। তাহলে গুরুমণ্ডল এই স্তরটার মধ্যে দিয়ে সমস্ত ভূকম্পীয় তরঙ্গ প্রবাহিত হতে পারে। এই স্তরটা তাহলে ঘনত্ব কিরকম হবে না, যেহেতু এটা মাঝখানে অবস্থান করছে তাহলে এর ঘনত্বটাও হবে মাঝারি রকমের, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের থেকে এর ঘনত্ব কম, কিন্তু ভূত্বকের থেকে এর ঘনত্ব অবশ্যই বেশি হবে। এর পরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি, আমরা উপস্তরে যে ভাগ করেছিলাম সেই উপস্তরের কিসের ভিত্তিতে ভাগ করেছি, সেখানে ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে ভাগ করেছি। এখানেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল আর একটা বহিঃগুরুমণ্ডল। তোমরা ছবিটা একটু দেখে নাও তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমি লিখেছি অন্ত আর বহি, আর এখানে গুরুমণ্ডল কথাটা আছে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত গুরুমণ্ডলের যে বিস্তার সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ডটেড লাইন দ্বারা এটাকে আমরা ভাগ করে নিয়েছি। তার নিচে যেটা রয়েছে অর্থাৎ গুরুমণ্ডলের যে ভেতরের অংশ সেটাকেই আমরা বলবো অন্তঃগুরুমণ্ডল, আর এর বাইরের অংশটাকে বলবো বহিঃগুরুমণ্ডল। এই হচ্ছে দুটো উপস্তর। এবার আগে যেমন আমরা লেহম্যান দ্বারা কেন্দ্রমণ্ডলের দুটো স্তরকে বিভাজিত করেছিলাম, তেমনি গুরুমণ্ডলের দুটো
দুটো স্তরকে বিভাজিত করছি আমরা যে রেখা দ্বারা, সেই রেখাটার নাম হচ্ছে রে পিত্তি বিযুক্তি রেখা। ভালো করে এগুলো শুনতে হবে, মনে রাখতে হবে, বুঝতে হবে, বারংবার পড়তে হবে, অভ্যেস করতে হবে, তবেই কিন্তু মনে থাকবে। তাহলে কি বললাম, বহিগুরুমণ্ডল আর অন্তগুরুমণ্ডল এই দুটোকে বিভাজিত করলো যে রেখা, তার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। এর ওপরে আমি আরো একটা রেখা লিখেছি, সেটার নাম দেখো কি লেখা আছে, মোহ বিযুক্তি রেখা। এটাকে তোমরা কোথাও কোথাও মোহর ভিসিক বিযুক্তি রেখা নামেও পেয়ে থাকবে। এই রেখাটা কি করলো, এর কি কাজ, এ আলাদা করলো কাকে কাকে, গুরুমণ্ডল আর ভূত্বককে। ভূত্বক আর গুরুমণ্ডল বিভাজিত হলো মোহ বিযুক্তি রেখার দ্বারা, আর গুরুমণ্ডলের যে দুটো উপস্তর তাকে বিভাজিত করলো রেপিত্তি বিযুক্তি রেখা। এইবার আমরা জানবো যে এই দুটো উপস্তরে কি কি রয়েছে, কি কি উপাদান রয়েছে, কোন কোন উপাদানে গঠিত। আমরা তো কেন্দ্রমণ্ডলে দেখেছিলাম নিকেল রয়েছে আর লোহা রয়েছে, তাই তাকে বলা হচ্ছিল নিফে। এখানে দেখো আমরা যে দুটো ভাগ করেছি তার মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায় ক্রোমিয়াম, নিকেল, সিলিকন, লোহা, ম্যাগনেসিয়াম, এগুলো বেশি পরিমাণে পাওয়া যায়। এবার একদম ভেতরে যেটা গুরুমণ্ডলের যেটা ভেতরের স্তর অর্থাৎ অন্তঃগুরুমণ্ডল, সেখানে পাওয়া যায় দেখো বিশেষত নিকেল, Ni আমি চিহ্নিত করেছি, Fe লোহা, Si সিলিকন আর Ma ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো বেশি পরিমাণে থাকার কারণে এই অন্তঃগুরুমণ্ডলকে বলা হয়ে থাকে নিফেসিমা স্তর। যেমন এর নাম অন্তঃগুরুমণ্ডল, তেমনি এর উপাদানের ভিত্তিতে একে বলা হয় নিফেসিমা। আর যেটা বহিগুরুমণ্ডল, সেখানে কি আছে, সেখানে সমস্ত উপাদান একই আছে, শুধুমাত্র নিকেলের পরিবর্তে হবে ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম রয়েছে, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম। তাই এই স্তরটার নাম কি, ওটা যেমন বলেছিলাম নিফেসিমা, তেমনি এই স্তরটার নাম হচ্ছে ক্রোফেসিমা। তাহলে ক্রোফেসিমা হলো বহিগুরুমণ্ডল, নিফেসিমা হলো অন্তঃগুরুমণ্ডল। যে দুটো বিভাজিত হয়েছে কোন রেখা দ্বারা, না রেপিত্তি বিযুক্তি রেখা দ্বারা। আশা করি এটা বোঝা গেছে। এই হলো গিয়ে আমাদের গুরুমণ্ডল। এরপরে আমরা যে স্তরটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল। এই স্তরটা সম্পর্কে আমরা কি জানতে পারি, না ভূত্বক যেহেতু একেবারে ওপরের অংশ, পৃথিবীর বাইরের অংশ, তাহলে এটা তাপ বিকিরণের মাধ্যমে অনেকটা শীতল হয়েছে। বাকি দুটো স্তরের তুলনায় এর উষ্ণতা কিন্তু অনেক কম, সেটাও আমি দেখিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারবে যে কতটা কম। দেখো এখানে তাপমাত্রা গড়ে 600 ডিগ্রি সেন্টিগ্রেড। কার তাপমাত্রা, ভূত্বকের। ভূত্বকের আর কি বৈশিষ্ট্য, আমরা লক্ষ্য করেছিলাম যে ভূকম্পীয় তরঙ্গের মধ্যে পি তরঙ্গ সমস্ত মাধ্যম দিয়ে যায়, এস এবং এল শুধুমাত্র গুরুমণ্ডল আর শিলামণ্ডলের মধ্য দিয়ে যায়। সুতরাং এই স্তরের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত তরঙ্গ প্রবাহিত হতে পারে, সমস্ত ভূকম্পীয় তরঙ্গ এই স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। তাহলে দেখো শিলামণ্ডল কাকে বলে, আমরা তাহলে কি বলতে পারি, সেটা তো আমরা জানলামই না। শিলামণ্ডল হচ্ছে পৃথিবীর একেবারে ওপরের স্তর এবং এটা কঠিন শিলা দ্বারা গঠিত, তার সঙ্গে সঙ্গে নরম মাটি দ্বারা গঠিত একটা স্তর। যেহেতু এটা শিলাময় একটা স্তর, তাই কিন্তু একে আবার শিলামণ্ডলও বলা হয়। কোনটাকে, ভূত্বক বা যেটাকে আমরা ক্রাস্ট বলছি। তাহলে এই যে ভূত্বক অংশটা কি হলো, কঠিন শিলা দ্বারা গঠিত, তার সঙ্গে সঙ্গে নরম মাটি দ্বারাও গঠিত। যেহেতু শিলা দ্বারা গঠিত, তাই এর অপর নাম হচ্ছে শিলামণ্ডল। তো এই স্তরের ঘনত্ব সেটাও কিন্তু কম হয়। কোন দুটো স্তরের অপেক্ষা, কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল অপেক্ষা এর ঘনত্ব কিন্তু কম। এই যে আমরা ভূত্বক পড়ছি, ভূত্বকের আবার দুটো উপস্তর রয়েছে, সেটা আমি চিহ্নিত করেও দেখিয়েছি তোমাদের। দেখো একটা হচ্ছে মহাদেশীয় আর একটা মহাসাগরীয়। তাহলে মহাদেশীয় অংশ যেটা, এই মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক, এই দুটো উপস্তর আমরা কিসের ভিত্তিতে পেলাম, সেটাও ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে। এই যে মহাদেশীয় ভূত্বকের কথা বলছি, এটাকে আবার বলা হয়ে থাকে কন্টিনেন্টাল ক্রাস্ট। আর মহাসাগরীয় ভূত্বক যেটা, সেটাকে বলা হয় ওশানিক ক্রাস্ট। এই যে দুটো অংশ, তাহলে এদের উপাদান কি, এদের উপাদান মূলত হচ্ছে, দেখো এটা সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। কোনটা, মহাদেশীয় ভূত্বক, তাই কারণে একে বলা হয়ে থাকে সিয়াল স্তর। আর যেটা আমরা বললাম ওশানিক ক্রাস্ট বা মহাসাগরীয় ভূত্বক, সেখানে কি কি রয়েছে, সেখানে রয়েছে সিলিকন আর ম্যাগনেসিয়াম, তাই এই স্তরটাকে বলা হয়ে থাকে সীমা স্তর। তাহলে সীমা স্তরের ওপরে সিয়াল স্তরটা অবস্থান করছে। এই যেটাকে আমরা সীমা স্তর বলছি, এটা গঠিত হয়েছে অপেক্ষাকৃত ভারী বা গুরু ব্যাসল্ট জাতীয় শিলাস্তর দ্বারা।
আর যেটা সীমা, যেটা সিয়ালের কথা আমরা বলছি, সেটা গঠিত হয়েছে অপেক্ষাকৃত হালকা বা লঘু গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা। এবার এই যে আমরা সিয়াল আর সীমা স্তরের কথা বলছি, অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক আর মহাদেশীয় ভূত্বক, এই যে দুটো স্তর তাদেরকে কে আলাদা করলো, সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। তাহলে কনরাড বিযুক্তি রেখার দ্বারা ভূত্বকের যে দুটো উপস্তর, মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বক, এই দুটো উপস্তর বিভাজিত হয়েছে কনরাড বিযুক্তি রেখা দ্বারা। এই হলো গিয়ে আমাদের মোট ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস। পুরোটাকে যতটা সহজ করে বলা সম্ভব সেটা আমি বলে বোঝানোর চেষ্টা করেছি। এবার এই অংশে আরেকটু যেটা বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। সেটা কি? এই অ্যাসথেনোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল যেটা কিনা অবস্থান করছে এই ভূত্বকের নিচে এবং বহির্গুরুমণ্ডলের ঠিক উপরে। তাহলে ভূত্বকের নিচে এবং বহির্গুরুমণ্ডলের ঠিক উপরে একটা স্তর রয়েছে যেটা কিনা নমনীয় স্থিতিস্থাপক ম্যাগমা দ্বারা গঠিত, সান্দ্র প্রকৃতির, মানে থকথকে জেলির মতো। এটা না তো শক্ত আবার না নরম। এই যে শিলাস্তরটা অবস্থান করছে এটাকেই কিন্তু বলা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। ভূতত্ত্ববিদ ব্যারেল এই অ্যাসথেনোস্ফিয়ার স্তরটার নামকরণ করেন। এটা কিন্তু ছোট প্রশ্নের আকারে তোমাদের আসতেই পারে, খুব ভালো করে নামটা মনে রাখবে। অ্যাসথেনোস্ফিয়ার এই নামকরণ করেন ভূতত্ত্ববিদ ব্যারেল। তাহলে এই অ্যাসথেনোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? অ্যাসথেনোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে বললাম এটা সান্দ্র প্রকৃতির হয়। এর ঘনত্ব কেমন হবে? স্বাভাবিকভাবেই কম হবে। এর ঘনত্ব কম, সান্দ্র প্রকৃতির হয়। এইটার মধ্য থেকে পি তরঙ্গ, এস তরঙ্গ সহজেই প্রবাহিত হতে পারে। আর এই যে স্তরটা, এর উপরে সমস্ত রকমের যে প্লেট, মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতগুলো ভাসমান অবস্থায় থাকে, যার কারণে কিনা ভাঁজ, চ্যুতি এইরকম সৃষ্টি হয়। ভূমিকম্প, অগ্নুৎপাত, কি কারণে এগুলো সৃষ্টি হচ্ছে? না, একটা অন্তর্জাত বল এই স্তরে উৎপন্ন হয়, তার কারণে একটা পরিচালন স্রোতের সৃষ্টি হয়, যার ফলে এই ভাঁজ, চ্যুতি, ভূমিকম্প এই সমস্তগুলো সৃষ্টি হতে থাকে। এই স্তরে লোহা এবং ম্যাগনেসিয়াম সান্দ্র অবস্থায় অবস্থান করে, আর তার সঙ্গে সঙ্গে অলিভিন, পাইরক্সিন, পেরিডোটাইট জাতীয় যে ক্ষারকীয় যে শিলাগুলো, সেইগুলো দ্বারা কিন্তু এটা গঠিত হয়ে থাকে। এই হলো অ্যাসথেনোস্ফিয়ারের টোটাল বৈশিষ্ট্য। তো আমরা পুরো ভূ অভ্যন্তরের স্তর বিন্যাসটা জেনে নিলাম, বুঝে নিলাম। তো তোমাদের যে অংশটা বেশি পরিমাণে গুলিয়ে যায় সেটা হচ্ছে বিযুক্তি রেখাগুলোর নাম, আর এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সুতরাং এই জায়গাটা তুমি কিভাবে মনে রাখবে? দেখো, আমি এখানে কতগুলো রেখার নাম বলেছি? 5টা বিযুক্তি রেখার নাম বলেছি। কনরাড, মোহ, রেপিত্তি, গুটেনবার্গ আর লেহম্যান বিযুক্তি রেখা। তোমরা যাতে এই বিযুক্তি রেখাগুলোর নাম খুব সহজে মনে রাখতে পারো, তার জন্য কিন্তু আমি একটা ছোট্ট ট্রিক্স তোমাদের বলছি। দেখো, এখানে আমি একটা ছকের মতো দেখানোর চেষ্টা করেছি এবং তার মাঝে একটা করে বর্ণ বসিয়েছি। প্রথমে বসিয়েছি ক, মো, রে, গু, লে। এই টার্মটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার এই বিযুক্তি রেখাগুলো কোনোভাবেই গুলিয়ে যাবে না। ক মিন্স কনরাড বিযুক্তি রেখা, মো মিন্স মোহ বিযুক্তি রেখা, রে মিন্স রেপিত্তি বিযুক্তি রেখা, গু মিন্স গুটেনবার্গ বিযুক্তি রেখা, লে মিন্স লেহম্যান বিযুক্তি রেখা। এই হলো 5টা বিযুক্তি রেখা, যেগুলো আমরা ছোট ছোট এই একটা একটা বর্ণ দ্বারা মনে রাখতে পারবো। তারপর দেখো, আমি আবার 3টে বর্ণকে রাউন্ড করে দেখিয়েছি কালার চেঞ্জ করে। সেটা কেন করলাম? কারণ এই যে সবুজ সার্কেলিং করে যেটা আমি দেখিয়েছি 3টেকে, সেই 3টে হচ্ছে আমাদের উপস্তরের বিভাজিত রেখা। দেখো, লে মানে লেহম্যান বিযুক্তি রেখা, সে কোন দুটো উপস্তরকে আলাদা করেছে? কেন্দ্রমণ্ডলের দুটো উপস্তরকে, বহি আর অন্তঃকেন্দ্রমণ্ডল। আবার রে, রেপিত্তি বিযুক্তি রেখা, সে আলাদা করেছে বহিগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলকে। আর ক, কনরাড বিযুক্তি রেখা, আলাদা করেছে কাকে কাকে? শিয়াল আর সীমা, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বককে। এই উপস্তরগুলির বিভাজিত রেখাগুলোকে আমি সবুজ দিয়ে চিহ্নিত করেছি। মাঝে যেটা সবুজ সার্কেল করা নেই সেটা হচ্ছে মোহ বিযুক্তি আর গুটেনবার্গ বিযুক্তি। এরা কি করলো? প্রধান স্তরকে আলাদা করলো। গুটেনবার্গ বিযুক্তি আলাদা করলো কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলকে,
মোহবিযুক্তি আলাদা করেছে গুরুমণ্ডল আর ভূত্বক বা শিলামণ্ডলকে। আশা করছি এই ট্রিক্সটা বা টিপসটা তোমাদের কাজে লাগবে, মনে রাখতে সাহায্য করবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই বলবো যে এই ক্লাস থেকে তোমাদের কিন্তু আর কোনো রকম সংশয় থাকার কথা নয়, না বুঝতে পারার কথা নয়। তারপরেও যদি তোমার কোনো জায়গায় মনে হয় সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি সেটা জানাতে পারো। ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নতুন কোন ক্লাস পেতে চাইছো সেটাও লিখে জানাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে একটুও ভুলবে না, কারণ এই রকম গুরুত্বপূর্ণ আরো ক্লাস পরবর্তীতে তোমাদের জন্য নিয়ে আসছি। তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এ তোমাদের যে যে প্যাটার্নের প্রশ্ন থাকার কথা এবারে সেই ধরনের প্রশ্নও কিন্তু নিয়ে চলে আসবো। তাই এই গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাস ভিডিও বা যে সমস্ত প্রশ্নের ভিডিও, সাজেশন ভিডিও, এগুলো পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে ফলো করতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি।